নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান তো আছে, সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মরিশাসের সঙ্গে ড্র করে ইন্টারকন্টিনেন্টাল কাপ যাত্রা শুরু করলো ভারত। কোচ মানুলো মার্কুয়েজের অভিষেক ম্যাচে গোলের মুখ খুলতে পারলেন না সাহাল নন্দারা। দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু খাতা খুলতে পারেনি কেউই। শেষের দিকে বেশ কয়েকটি পরিবর্তনও করেন মানুলো, তাতেও খুব একটা লাভ হয়নি। পাশাপাশি গুরপ্রীত সিংয়ের জায়গায় আজ ভারতীয় দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন অমরিন্দর সিং। মাঝমাঠে ব্লকিং নেই মোহনবাগানের। বানের জলের মতো হু হু করে ধেয়ে আসছে প্রতিপক্ষের আক্রমণ, আর তাতেই উঠে আসছে প্রশ্নটা, জনি কাউকোকে ছেড়ে দিয়ে কি ভুল করেছে মোহনবাগান? চোট থেকে সেরে উঠে তার ফিটনেসে সমস্যা ছিল ঠিকই, কিন্তু মাঝের বিরতিতে অনেকটা সময় পেয়ে তিনি কি এই মরশুমের শুরুতে পুরো ফিট হয়ে উঠতেন না? মোহনবাগানের কি উচিত ছিল কাউকোকে রেখে দেয়া? তাহলে কি আজ এই সমস্যায় পড়তে হতো না? বা কাউকোর পরিবর্তে কোনো বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার নেওয়া উচিত ছিল? এখন এইসব কথা বলে কোনো লাভ নেই, কারণ টিম বিল্ড আপ হয়ে গেছে। আচ্ছা, আপুইয়া, অনিরুদ্ধ থাপার মতো মাঝমাঠের খেলোয়াড়দের রেখে দল করেছে দল। আপুইয়া গত বছর অন্যতম সেরা মিডফিল্ডার ছিল। সুতরাং কে ছিল কে নাই তার জন্য এটা হচ্ছে ওটা হচ্ছে, এইসব কথা শুনে এখন কোনো লাভ নেই। মোহনবাগান ক্লাব তাদের যা দল সাজিয়েছে, সময় দিতে হবে। নতুন কোচ এসছে, মেন গন্ডগোলটা আমাদের ডিপ ডিফেন্সে আছে। সেই ব্যাপারটা নিশ্চয়ই অফিসিয়ালরা ভাবছে এবং নিশ্চয়ই কাকে কে ছিল কাকে ছাড়লো কি করলো এইসব কথা কিন্তু এই প্রসঙ্গে আর আসে না। কারণ অনেক ভাবনা চিন্তা করে কিন্তু দল গঠন করেছে। ব্রেন্ডন হ্যামিল ও হেক্টর ইউসকে ছেড়ে দিয়ে টম অলড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে এসেছে মোহনবাগান। রড্রিগেজ তবু চলনসই, কিন্তু টম অলড্রেডের চেয়ে কি হ্যামিল ভালো ছিলেন? হ্যামিলকে ছেড়ে অলড্রেডকে নিয়ে আসা কি সঠিক সিদ্ধান্ত? কি বলছেন ফুটবল বিশেষজ্ঞরা? দেখো, একটা কথা বলি, গতবারে ওদের নিয়েও কিন্তু বেশ কয়েকটা গোল কিন্তু হজম করেছে দল। আনোয়ার থাকাকালীনও মোহনবাগান কিন্তু অনেক গোল হজম করেছে, তুমি নিশ্চয়ই নিজেই দেখেছো। সুতরাং একটা ভাবনা চিন্তা করে প্লেয়ার নেওয়া হয়েছে, পরে তো অপশন থাকবে, দেখা যাবে, একটু সময় দিতে হবে। সেদিন ফার্স্ট হাফে আলট্রেড কিন্তু খারাপ খেলেনি। তিনটে ব্যাকে যে খেলাটা খেলেছে মোহনবাগান, ফার্স্ট হাফটা কোন রকম কোন অসুবিধা কিন্তু তৈরি হয়নি। আমাদের গোলে কোনো বলই আসেনি সেরকম, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হাফের গন্ডগোলটা করেছিল সাহালকে তুলে নেওয়াতে। সাহাল তুলে নেওয়াতে সাহাল, অনিরুদ্ধ থাপা, আপুইয়া যেভাবে বলটাকে ধরে বিল্ড আপ করছিল অ্যাটাক গুলো, পুরো ছন্দটাকেই নষ্ট হয়ে গেছে। তারপরে স্টুয়ার্টকেও তিনি তুলে নিলেন। আমি বুঝতে পারলাম না ওনার পরিকল্পনাটা কি ছিল। 3 ব্যাকটাকে কেন 4 ব্যাক করে দিলেন না? কেন ডিফেন্সিভ একটা বলয় তৈরি করলেন না? এটা আমার কাছে খুব ধোঁয়াশা লেগেছে। আর উনি যখন দিমিত্রিকে নামাবেনি, আর একটু দেখে নিয়ে নামাতে পারতেন, কারণ দিমিত্রি এখনো পুরো ফিট নয়। দিমিত্রি দুটো শট করা ছাড়া কিছুই করেনি, এটা তোমাকে ভাবতে হবে। ম্যাকলারেন যখন নেই, কামিন্স যখন সেইভাবে মুভ করতে পারছে না, ওনার এইটা একটু ভাবা উচিত ছিল। যাই হোক, দেখে শেখে। এখানে টাই ব্রেকারে টিম হেরে গেছে, ঠিক আছে, তবে 2 গোলে এগিয়ে থেকে মোহনবাগানের এই পদস্খলন আমাদের ভালো লাগেনি। এই জায়গাটাতে মলিনা মারাত্মক ভুল করে ফেলেছে। ডুরান্টে ব্যর্থতার পর একটা গেল রব উঠেছে মোহনবাগানকে নিয়ে। সামনেই আইএসএল, তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য স্পষ্ট জানাচ্ছেন উদ্বেগের কিছু নেই, সময় পেলে এই দলই ঘুরে দাঁড়াবে। আইএসএলে চেনা ছন্দে ফিরবে মোহনবাগান, তবে সকলের কাছে তার আবেদন একটু সময় দিন এই দলকে। টাইম দিতে হবে, একটা টিমকে বিল্ড আপ করতে একটা সময় দিতে হবে। কদিন ট্রেনিং সেশন পেয়েছে, একটু সময় দাও তোমরা। শুরুতেই এই গেল এটা করার কোনো মানে হয় না। একটা দলকে সময় দিতে হবে। আমাদের দলে ভালো খেলোয়াড় রয়েছে, পটেনশিয়ালিটি রয়েছে। আমাদের লিস্টন কোলাসো, মনবীর সিং এর মতো 2 উইঙ্গার রয়েছে যারা ভালো খেলছে, ভালো ফর্মে আছে। একটা দিন হতে পারে। পুরো দলটাই ফ্লপ করেছিল সেকেন্ড হাফে 2 পরিবর্তনের জন্য। সুতরাং একটু সময় দাও।
কার্লেস কোয়াদ্রাদের মনে হচ্ছে ফিটনেস সমস্যার জন্যই ডুরান্ডে ভরাডুবি হয়েছে ইস্টবেঙ্গলের। তার দল 90 মিনিটের জন্য ফিট নয়, তাই টানা 12 দিন ধরে চলছে ফিটনেস ট্রেনিং। গত 4-5 দিন ধরে বল নিয়ে কোনো অনুশীলন নয়, শুধু ফিটনেস ট্রেনিং। আইএসএলের আগে দলটাকে পুরো ফিট করার জন্যই উঠে পড়ে লেগেছেন স্প্যানিশ কোচ নিশু কুমার। ফিরে এসে রিহ্যাব করছেন, তিনি ছাড়া আর কারো কোনো চোট সমস্যা নেই। দারুণভাবে নিজেকে ফিরে পাচ্ছেন দিমিত্রিয়াস দিয়ামান্টাকোস। গতবারের গোল্ডেন বুট জয়ী ফুটবলারের চোট নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তবে এখন সেসব উধাও। অনুশীলনে দারুণ চনমনে নিজের টাচ ফিরে পেয়েছেন। লাল হলুদ সমর্থকদের খুশি করবার মতো খবর, দারুণ ফর্মে থেকেই আইএসএল শুরু করতে চলেছেন দিয়ামান্টাকোস। ইস্টবেঙ্গল ছাড়লেন দুই ফুটবলার, একজন সার্থক গলুই আর একজন অভিষেক কুঞ্জাম। গত বছর আরকেএম থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন অভিষেক, জুনিয়র দল থেকে ডাকও পেয়েছিলেন সিনিয়র দলে, কিন্তু এবছর তিনি আর তেমন প্লেয়িং টাইম পাচ্ছেন না, ফলে ফিরে যান আরকেএমে। আর সার্থক গলুইকেও এবার সিনিয়র দলে রাখা হয়নি, তাই আই লিগ খেলার জন্য তিনি যোগ দিয়েছেন এন্টারকাসিতে। আগামী 16ই সেপ্টেম্বর ঐতিহাসিক দিন মোহামেডানের জন্য। একসময় ক্লাবের আর্থিক প্রতিকূলতা ও নানান সমস্যার মধ্যে একসঙ্গে ক্লাব চালিয়েছেন ওরা। সাদা কালো ব্রিগেডের 3 মাস্কেটিয়ার সুলতান আহমেদ, কামারউদ্দিন এবং ইকবাল আহমেদ। 2000 সালে সুলতান আহমেদের হাত ধরেই মোহামেডানে এসেছিলেন কামারউদ্দিন। আজ ক্লাবের আইএসএলে অন্তর্ভুক্তির সময় ওই দুজনকে বড় মনে পড়ছে কামারউদ্দিনের। এই যত মিস করছি যে 16 তারিখে আমাদের একটা মানে খুবই প্রড ডে, মানে আমরা যতটুক এর উপরে কিছু বলতে পারছি না যে কত আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু এই আনন্দের মধ্যে একটা জায়গা ছুপে রয়েছে। আমাদের অনেক বড় যারা ক্লাবের জন্য অনেক কিছু করতো, সবসময় ভাবতো, তাকে আমরা সবসময় মিস করব। শুধু 16 তারিখ না, আমরা সবসময় মিস করি, কেন সুলতানদা আমাদের হাত ধরে নিয়ে এসেছিল ফুটবল মাঠের মধ্যে 2000 সালে। আইএম বিজয়নের রেকর্ড ভেঙে দিলেন নরহরি শ্রেষ্ঠা। ম্যাচে 10 সেকেন্ডে গোল করে টপকে গেলেন বিজয়নকে। বিজয়নের গোল ছিল 12 সেকেন্ডে। এদিন আই লিগ 3-তে গাজিয়াবাদ এফসিকে 3-0 গোলে হারালো ডায়মন্ড হারবার। এই ম্যাচেই নজির গড়লেন নরহরি। তাঁর কৃতিত্বে আপ্লুত ডায়মন্ড হারবারের কোচ দেবরাজ চট্টোপাধ্যায়। অ্যাজ পার প্ল্যানিং আমরা এক্সিকিউট করেছি। আমরা এই ইয়ের প্ল্যানিংটা, কিক অফের প্ল্যানিংটা করছিলাম। হ্যাঁ, তো কিক অফের প্ল্যানিংটা আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটুকু বলতে পারি। এবং যার ফিনিশিং টাচটা নরর কাছ থেকে এসছে। জাস্ট 4টে টাচে গোল হয়েছে। আমাদের গোলকিপার সেট করেছে, জবি হেড করেছে, কার্লোস ফাইনাল টাচটা দিয়েছে, নর ফিনিশ করেছে। কিপার থেকে নিচে একদম রেগুলারই করি এটা আমরা। 17 বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের পরিসমাপ্তি। অবশেষে দেশের জার্সি থেকে অবসর ঘোষণা করলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। শনিবার প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানাবেন 37 বছরের এই ফুটবলার। 2007 সালে উরুগুয়ের হয়ে অভিষেক ঘটে সুয়ারেজের। দেশের জার্সিতে খেলেছেন 142টি ম্যাচ। দেশের হয়ে 69টি গোলও রয়েছে তাঁর ঝুলিতে। ক্রিকেট দুনিয়ার কি খবর, ঘরোয়া থেকে আন্তর্জাতিক 22 গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখনও তিনি টেস্ট ও ওয়ানডেতে ভারতীয় দলের অধিনায়ক। এরপর অনেকেরই প্রশ্ন, বাকি দুই ফরম্যাট থেকেও কি অবসর নেবেন তিনি? সে প্রসঙ্গে রোহিত শর্মা জানান, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। তিনি স্পষ্ট করেই বলেন, আমি 5টা আইপিএল ট্রফি জিতেছি, তার একটা কারণ আছে। যখন আপনি জয়ের স্বাদ পাবেন, ট্রফি জিততে থাকবেন, তখন থামতে চাইবেন না। আমি এখনই থামব না। ভুল সংশোধনের সময় হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ায় হওয়া শেষ দুটো টেস্ট সিরিজে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তারা। তবে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে জিতেছিল প্যাট কামিন্সের দল। সেটাকেই অনুপ্রেরণা হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। দেশের পাশাপাশি ক্রিকেট মাঠেও পরিবর্তনের ঝড়। পাকিস্তানের মাটিতে প্রথম ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাবর আজমদের 10 উইকেটে এবং দ্বিতীয় টেস্টে 6 উইকেটে হারালো বাংলাদেশ। লিটন দাসের নির্ভরযোগ্য ব্যাটিং এবং হাসান মাহমুদ, নাহিদ রানাদের বলের জাদুতে আবারও নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট মহল। আগামী 14ই সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন অনুষ্টম মজুমদার। গত মরশুমে রঞ্জিতে বাংলার হয়ে সর্বোচ্চ রান ছিল তাঁর ঝুলিতে। পাশাপাশি জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রণব রায়। ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ রাখবো আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লেতে। তাকে ঘিরে প্রত্যাশা ছিল, এবার সেই প্রত্যাশা মতোই দেশকে তৃতীয় সোনা এনে দিলেন ভারতীয় প্যারা জ্যাভলার সুমিত আন্টেল।
টোকিওতে ৬৮.55 মিটার জ্যাভলিন থ্রোয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। সোমবার প্যারিস প্যারালিম্পিক্সে ৭০.59 মিটার ছুঁড়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সমিত। গত সোমবার প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন ইভেন্টে ভারতের সাফল্য ছিল নজরকাড়া। ওদিন সকালেই ব্যাডমিন্টনে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীতেশ কুমার। তার পরপরই ভারতের ঘরে এলো আরও দুটি রূপোর পদক। মহিলাদের ব্যাডমিন্টনের SU5 বিভাগে রূপো পেলেন তুলসীমতি মুরুগেসান এবং পুরুষদের সিঙ্গেলসের সুহান ইয়াতিরাজ। তুলসীমতির ইভেন্টেই ব্রোঞ্জ জিতলেন মনীষা রামদাস এবং SH6 বিভাগে ভারতীয় স্যাডলার নিত্যশ্রী শিবনের ঝুলিতে এলো ব্রোঞ্জ পদক। সব মিলিয়ে সোমবারের প্যারিস অলিম্পিক্সে আবারও ঝলমল করে উঠল ভারতীয় তেরঙ্গা। মাত্র 17 বছর বয়সে পা দিয়ে তীর ছুঁড়ে প্যারালিম্পিক্সে পদক জিতে ইতিমধ্যেই সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন শীতল দেবী। আবারও তীরন্দাজির মিক্সড ইভেন্টে ভারতের রাকেশ কুমারের সঙ্গে ব্রোঞ্জ জিতলেন তিনি। মাত্র 1 পয়েন্টের ব্যবধানে তারা হারান ইতালির মাতেও বোনাসিনা ও এলেওনোরা সার্তিকে। প্যারিস প্যারালিম্পিক্সে তীরন্দাজিতে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় জোড়া পদক জিতলেন ব্রিটেনের জোডি গ্রিনহ্যাম। প্রথমবার অলিম্পিক্সে কোনো অন্তঃসত্ত্বা মহিলা পদক জিতলেন। গ্রেট ব্রিটেনের এই তীরন্দাজ হারিয়ে দেন তাঁরই দেশের ফিবি প্যাটারসন পাইনকে। 142-141 করে জিতে যান গ্রিনহ্যাম। ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেলেও মিক্সড ইভেন্টে সোনা জিতেছেন তিনি। নাথান ম্যাকুইনকে সঙ্গী করে ইরানের জুটিকে হারিয়ে দেন তারা। ম্যাচের ফল 155-151। এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন বাংলার জুয়েল সরকার। বেঙ্গল তীরন্দাজ একাডেমির ছাত্র তিনি। সেখানে প্রাক্তন অলিম্পিয়ান তীরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ নেন জুয়েল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, জুয়েলের এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে ডাক পাওয়ায় আমাদের একাডেমিও নতুন মাইলস্টোনে পৌঁছলো। US ওপেনে সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না। মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলাস হুসদিয়াদির সঙ্গে খেললেন ভারতীয় এই টেনিস তারকা। 1 ঘন্টা 33 মিনিটের গেমে 7-6, 2-6, 10-7 সেটে বোপান্নারা হারালেন ম্যাথু এবডেন এবং বারবোরা ক্রেজিকোভাকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ডোনাল্ড ইয়ং এবং টেলর টাউনসেন্ড। সারাদিনে কে কি বললেন বিশেষ বিশেষ মন্তব্যের কোলাজ নিয়ে এবার থ্রো ইন। 2-3টি বিষয় রোহিতের নেতৃত্বকে আলাদা করে দেয়। ও সবসময় দলের পরিবেশ হালকা রাখার চেষ্টা করে। একই সঙ্গে পরিকল্পনা বানানোর ক্ষেত্রে খুব শক্তিশালী। কিভাবে ভারসাম্য রাখতে হয় জানে। বিরাট ও ধোনিও খুবই ভালো, কিন্তু রোহিত নিজের কৌশল নিয়ে অনেক বেশি কাজ করে। উইকেট কিপাররা যে জায়গায় দাঁড়িয়ে থাকে সেখান থেকে বোলারের অবস্থান সবসময় ঠিকমতো বোঝা যায় না, কিন্তু ধোনির DRS আবেদনগুলো বেশ যুক্তিসঙ্গতই হয়। অতিরিক্ত চাপের সময়ও ধোনির অনুমান খুব বেশি ভুল হয় না। ও DRS নেয়ার ক্ষেত্রে খুব নিখুঁত, তাই DRSকে ধোনি রিভিউ সিস্টেম বলাই যায়। পরের সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোয় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। মুশফিকুর ও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে আছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। মেহেদী যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিয়েছে সেটা ওকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ভারতের বিরুদ্ধেই এই খেলাটাই খেলতে চাই। আশা করছি রোহিতদেরও হারাবো। টেস্টে আরও ফিটনেস দরকার। প্রথম টেস্টে 4 জন পেসার খেলাতে হয়েছিল। আমাদের মনে হয়েছিল 3 জন ধকল নিতে পারবে না, সেটাই হয়েছে। 2 ইনিংসেই 1 জন করে বোলার হারিয়েছি আমরা। এই টেস্টেও 3 পেসার ও 2 স্পিনার পর্যাপ্ত ছিল না, আরও 1 জন পেসার দরকার ছিল। আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, কিন্তু যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।